হুম ডাউট। ওকে, দেখো আজকে ডেট কত বলো? 10 তারিখ। 10/1/23। ফার্স্ট হচ্ছে ডাউট। ডাউট নাম্বার 1 হচ্ছে পয়েন্ট। তাহলে আবার লিখে দিচ্ছি 10/1/24, সরি। ডাউট হচ্ছে নাম্বার 1 হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এটা কি এস ইকুয়াল টু পয়েন্টিং ভেক্টর, এস ইকুয়াল টু হচ্ছে ই ক্রস এইচ। ওকে, তাহলে ই মানে কি? এটা ডেফিনেশন, এটা হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা হচ্ছে পয়েন্টিং ভেক্টরের সংজ্ঞা হচ্ছে এস ইকুয়াল টু ই ক্রস এইচ। ই মানে কি? এইটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। ই হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আর এইচ হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। ওকে, এবার এই যে এইচটা, এই এইচ আমরা জানি বি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ। জানি না? জানি না? মিউ ইন্টু এইচ। বি মানে কি? বি হচ্ছে চৌম্বক আবেশ ভেক্টর। চৌম্বক আবেশ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি এইচ সমান হচ্ছে বি বাই মিউ। তাহলে এই এইচ এর মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা এস ইকুয়াল টু কি পাবো? এই মানটা বসালে এস ইকুয়াল টু আমরা পাবো ই ক্রস বি বাই মিউ। এইটা হলো পয়েন্টিং ভেক্টরের সংজ্ঞা। এটা সংজ্ঞা, ক্রস প্রোডাক্ট। এবার এটা কি বোঝায়? পয়েন্টিং ভেক্টর বলতে আমরা কি বুঝি সেটা আমাদের কিন্তু জানতে হবে। সেটা হচ্ছে যে কোনো তড়িৎচুম্বকীয় এ পর্যন্ত বুঝলি তো? ঠিক আছে তো? এবার এবার হচ্ছে পয়েন্টিং ভেক্টর বলতে কি বুঝি। ভেক্টরের তাৎপর্য। তাহলে যেহেতু এটা ভেক্টর রাশি, তাহলে এর দুখানা তাৎপর্য থাকবে। এর মানের একটা তাৎপর্য থাকবে, এর দিকের একটা তাৎপর্য থাকবে। হ্যাঁ কি না? ভেক্টর রাশি তো। এর যে মান, সেই মানটা হচ্ছে যে কোনো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার ইলেকট্রিক ফিল্ড ই আর ম্যাগনেটিক ফিল্ড যদি বি হয়, তাহলে পয়েন্টিং ভেক্টরের মান বোঝায় কতটা শক্তি। তাহলে পয়েন্টিং ভেক্টর এর মান কি বোঝায়? এর মান বোঝায় যে একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত শক্তির পরিমাণ। কিসের শক্তি? তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি। তড়িৎ আর চুম্বক ক্ষেত্র যদি ভ্যারি করে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলতে পারো। কারণ এর শক্তির পরিমাণটাকে বোঝায় এর মান। আর দিক কি? এই যে ই ক্রস বি বাই মিউ বা ই ক্রস এইচ, এটা তো পয়েন্টিং ভেক্টর, এটা তো ক্রস প্রোডাক্ট আছে। এর যা দিক, এর দিক বরাবরই তরঙ্গ গতিশীল হয়। তরঙ্গ বা শক্তি গতিশীল হয়। এই হলো গল্প শেষ। এর বাইরে তোমাদের জানার তেমন দরকার নেই। ওকে, ঠিক আছে? আর বলো, আর বলো। বলে দিচ্ছি তাহলে কারচপের সূত্র। দেখো আমরা এই কারচপের সূত্রাবলী এবং তড়িৎ সংক্রান্ত পরিমাপ, এখান থেকে কিন্তু 3 থেকে 4 নাম্বার কিন্তু কোশ্চেন পড়বে, কখনো কখনো 5 নাম্বারও পড়ে যায়। তাহলে কারচপের সূত্র, কারচপের সূত্র, এইটা একটা পার্ট আছে এই চ্যাপ্টারটার। আর একটা পার্ট হচ্ছে তড়িৎ সংক্রান্ত পরিমাপ। তড়িৎ সংক্রান্ত পরিমাপ, এই দুটো পার্ট আছে। কি কি জিনিস আছে?
এইখানে যে জিনিসটা আছে কারচপের সূত্র, এখানে কারচপের দুটি সূত্র আছে। এক নাম্বার সূত্র হচ্ছে তোমার কি সূত্র, কেসিএল, কারেন্ট ল। কারচপের প্রবাহ সূত্র, প্রথম সূত্র, প্রথম সূত্র, এটাকে বলা হয় প্রবাহ সূত্র, প্রবাহ মাত্রা সূত্র। এটাকে কেসিএল বলা হয়, কারচপ সার্কিটাল ল, কারচপ কারেন্ট ল, সরি, কারচপের কারেন্ট ল, বা এটাকে তোমার বলা হয় পয়েন্ট, পয়েন্ট বলা হয় না কি, এটাকে কি বলা হয়, মেরু। একটা হচ্ছে প্রমাত্রা সূত্র, এটাকে বলা হয় পয়েন্ট ল, জাংশন ল, সরি, এটা হচ্ছে জাংশন ল, কোন একটা জাংশনকে বোঝাচ্ছে, জাংশন ল। এতগুলো এর নাম আছে। এখানে কি বলতে চাইছে, এখানে বলছে যে কোনো একটা যদি জালক থাকে, এরকম পরিবাহী জালক থাকে, চারটে পাঁচটা জালক আছে ধরে নাও, এই একটা পয়েন্ট যেখানে সবাই জুড়েছে। তা আমরা রেলের ক্ষেত্রে জাংশন তো এরকমই বলি, যেখানে অন্যান্য অনেকগুলো রাস্তা, রামপুরহাট জাংশন কেন, কারণ দুমকা লাইন জুড়েছে। বুঝতে পারছিস না পারছিস না? সাঁইথিয়া জাংশন কেন, কারণ সাঁইথিয়াতে তোমার অন্ডালের লাইনটা জুড়েছে। তাহলে মেন লাইনের সাথে যদি আরো অন্যান্য লাইন জুড়ে যায়, তাহলে সেই সমস্ত স্টেশনকে যেমন আমরা জাংশন বলি, তেমন একটা তারের সাথে যদি বিভিন্ন দিকে কানেকশন হয়, তাহলে সেটাকে জাংশন বলা হয়। তাই বলছে যদি এখানে I1 কারেন্ট যায়, এদিকে I2 কারেন্ট যায়, ধরে নাও এদিকে বেরিয়ে গেল I3, এদিকে বেরিয়ে গেল হয়তো I4, তাহলে বলছে এই যে কারেন্ট, এটা হচ্ছে পি বিন্দুটা একটা জাংশন বিন্দু। তাহলে পি বিন্দু হচ্ছে একটা জাংশন পয়েন্ট, জাংশন বিন্দু। এই বিন্দুতে যে কারেন্ট গুলো ঢুকবে বা বেরোবে, তাদের বীজগাণিতিক যোগফল হবে 0। তার মানে যতটা কারেন্ট ঢুকবে ততটা কারেন্ট বেরোবে। তার মানে এই পি বিন্দুতে কারেন্টের যে বীজগাণিতিক যোগফল, এটা হবে 0। তার মানে কি, বীজগাণিতিক যোগফল মানে কি, যারা ঢুকবে তাদেরকে পজিটিভ ধরে নাও, যারা বেরোবে তাদেরকে নেগেটিভ ধরে নাও। এখানে ঢুকছে কারা, I1 ঢুকছে, ঢুকছে কারা, I2 ঢুকছে, বেরোচ্ছে কে, I3 বেরোচ্ছে, বেরোচ্ছে কে, I4 বেরোচ্ছে। তাহলে ঢুকছে কারা, I1 প্লাস I2 এরা ঢুকছে, বেরোচ্ছে কারা, I3 প্লাস I4 বেরোচ্ছে। তাহলে এইটা হচ্ছে এই সূত্র। তাহলে এটা, এই সূত্রটা কি বলে, কিসের সংরক্ষণ সূত্র বলে, এটা কি সংরক্ষণ সূত্র? এটা হচ্ছে তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র, একদম তাই, তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র, সংরক্ষণ সূত্র। তাহলে এইটা হলো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি বলেছে, তাহলে এখানে আমরা বুঝলাম যে কোনো জাংশন পেলে যে কারেন্ট ঢুকবে ওই জাংশনে, সে কারেন্টটা বেরোবে। দ্বিতীয় সূত্রটা যেটা, সেকেন্ড সূত্র, সেকেন্ড ল যেটা, সেটাকে বলা হয় লুপ ল বা ভোল্টেজ ল, বিভব সূত্র। তাহলে এই কারচপ ভোল্টেজ ল তো, সেই জন্য এটাকে আমরা বলি KVL ও বলি, KVL। এটা KCL, একটা KVL। এটা কি বলছে, যে কোনো একটা যদি বদ্ধ লুপ থাকে, কোনো একটা বিরাট তার আছে, এখানে কিছু রোধ আছে, এখানে একটা ব্যাটারি আছে, আবার ধর একটা রোধ আছে, আবার একটা ব্যাটারি আছে, আবার রোধ আছে। বিভিন্নভাবে বিভিন্ন রকম থাকতে পারে, এবং তার সেখানে কিন্তু শেষ নেই। নেটওয়ার্ক আছে বিশাল, অনেক চারিদিকে কানেকশন আছে। এবার বলছে যে এই যে রোধগুলো আছে, এদের মান যদি R1 হয়, কারুর R2 হয়, কারুর R3 হয়, কারুর R4 হয়, তাহলে প্রথমে আমরা এখানে একটা লুপ আমরা আগে ড্র করে নেব নিজের মতন করে, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। এবার আমি দেখব, এবার এবার এর নিজস্ব নিজস্ব কারেন্ট আছে। এখানে ধরে নাও কারেন্টটা হচ্ছে এই বরাবর I1 কারেন্ট, এখানে I2 কারেন্ট ধরে নাও এই বরাবর, কথার কথা আমি উল্টো পাল্টা দিচ্ছি, I3 ধরে নাও এই বরাবর, I4 ধরে নাও এই বরাবর, I4। আর এখানে যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটা ধরে নাও এর তড়িৎচালক বল ইপসাইলন 1, এর তড়িৎচালক বল ইপসাইলন 2। তাহলে রোধগুলো কি কি আছে, রোধ আছে R1, R2, R3, R4, রোধ আছে। প্রবাহ কি আছে তাতে, প্রবাহ আছে I1, I2, I3, I4, এইরকম প্রবাহ আছে।
ব্যাটারি আছে, ব্যাটারির তড়িৎচালক বল আছে, ব্যাটারির তড়িৎচালক বল কি আছে? তড়িৎচালক বল এইটা আছে কত? ইপসাইলন 1, ইপসাইলন 2 এরকম দেওয়া আছে। এবং এটা একটা লুপ, এটা একটা লুপ। লুপটার নাম কি? সাপোজ বি বি সি ডি এ। তাহলে এই যে লুপ, লুপ যেটা এ বি সি ডি এ, এই লুপটাতে আমরা কারচপের ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে পারি। সেখানে কি বলছে? বলছে যে এখানে যে তোমার I ইনটু আর, যেটা আমরা তো জানি I ইনটু আর মানে ভোল্টেজ ড্রপ, এই I ইনটু আর এর যে বীজগাণিতিক যোগফল, সেটা এই লুপের মধ্যে থাকা তড়িৎ উৎসের যে বিভব হবে তাদের বিভবের বীজগাণিতিক যোগফলের সমান। তাহলে সূত্রটা কি বলছে? সূত্রটা হচ্ছে, সূত্র হচ্ছে যে আই আর এর যে বীজগাণিতিক যোগফল, এইটা হচ্ছে ইপসাইলনের বীজগাণিতিক যোগফলের সমান। তাহলে এইটা হচ্ছে তড়িৎ উৎসের যে বিভবগুলো আছে তাদের বীজগাণিতিক যোগফল। আর এইটা হচ্ছে আই ইনটু আর মানে হচ্ছে ভোল্টেজ ড্রপ। প্রত্যেকটা রেজিস্ট্যান্সে যে ভোল্টেজ বিভব পতন হয়, ভোল্টেজ ড্রপ হয়, বিভব পতন হয়, সেই বিভব পতনের বীজগাণিতিক যোগফল এই দুটো সমান হবে। তাহলে আমি এটাকে কি করে লিখবো? আমরা প্রথমে এটাকে বুঝবো কি করে? এটা বোঝার জন্য আমাদেরকে সিম্পলি বুঝতে হবে যে এই যে কারেন্ট আমি এখানে এই যে লুপটা এঁকে দিয়েছি, সেই বরাবর কারেন্ট, সেই বরাবর কারেন্ট যারা থাকবে তাদেরকে আমরা পজিটিভ ধরবো। সেই বরাবর বিভব যাদের থাকবে, সেই বরাবর কারেন্ট দেবে যে ব্যাটারিগুলো তাদেরকে আমরা পজিটিভ ধরবো। তাহলে একদিকে আইআর ধরবো, আইআর, আর একদিকে ধরবো ব্যাটারি। তাহলে আইআর বলো তো দেখি এইটাই কি হবে? এই যে আমি লুপ ধরেছি সেই লুপের এটা বিরুদ্ধাচরণ করছে না একই দিকে দেখাচ্ছে? তাহলে বিরুদ্ধে যদি দেখায় তাহলে এটাকে না মাইনাস নেবো, -I1R1। দেখো তো I2টা এই যেদিকে লুপ নিয়েছি তার বিরুদ্ধে করছে না একই দিকে করছে? একই দিকে। তার মানে এটা নেবো +I2R2। তারপরটা দেখো তো I3টা কি করছে? বিরুদ্ধাচরণ করছে না একই দিকে হচ্ছে? I3টা এই যে লুপটা নিয়েছি তার বিরুদ্ধে, তাহলে -I3R3। আবার দেখো এইটা কি করছে? বিরুদ্ধ না একই দিকে করছে? এটাও বিরুদ্ধে করছে। তার মানে এটাকেও আমি নেবো -I4R4। এইটা গেল শুধু IR টা। এইটা সমান ভোল্টেজ, ভোল্টেজের যোগফল। তড়িৎ উৎস এখানে কটা আছে? তড়িৎ উৎস মানে কি? ব্যাটারি। কটা ব্যাটারি আছে? দুখানা। এবার দেখো তো এই যে লুপটা আমি নিয়েছি সেই লুপেই কারেন্ট কি ব্যাটারিরা দেয়? ইপসাইলন 1 কি এইদিকে কারেন্ট দিচ্ছে, তার মানে তো এটা এইদিকেই দিচ্ছে। তার মানে লুপের সপক্ষে, তাহলে এটাকে দাও পজিটিভ। ইপসাইলন 2টা বলো তো দেখি সপক্ষে না বিপক্ষে? ইপসাইলন 2টা সপক্ষে না বিপক্ষে? হ্যাঁ? পক্ষে। তার মানে ইপসাইলন 2 তে যোগ করে দাও। তাহলে এই যে লুপটা, এই যে লটা তুমি পেলে, এইটা হচ্ছে কারচপের ভোল্টেজ ল। এইটা ক্লিয়ারলি বুঝে গেলে যেকোনো ধরনের প্রবলেমে কিন্তু তুমি পটাপট কারেন্ট বা বিভব, ভোল্টেজ ডিফারেন্স এগুলো কিন্তু তোমরা বার করতে পারবে। এই কারচপের এই সূত্রগুলো কিন্তু তোমার পরীক্ষায় পড়তে পারে। এবং কারচপের এই যে ভোল্টেজ ল, এটা কিসের সংরক্ষণ দেয়? তাহলে এই লুপ ল বা ভোল্টেজ ল কিসের সংরক্ষণ দেয়? ভোল্টেজের। ভোল্টেজ মানেই তো শক্তি। লুপ ল বা কেভিএল এটা কিসের সংরক্ষণ? কিসের সংরক্ষণ সূত্র মেনে চলে? এটা মানবে। এটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। তার কারণ আমরা জানি শক্তির সংরক্ষণ সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র থেকে এটা আসে। তার কারণ আমরা জানি ভি মানে হচ্ছে W/Q। আগের দিন আমরা আলোচনা করেছি। তাহলে কিউ তো আগে কেসিএল দিয়ে কনজার্ভ হয়ে গেছে। তাহলে ভি যদি কনজার্ভ হয়ে যায় তার মানেই হচ্ছে ডাব্লিউ কনজার্ভ। ডাব্লিউ মানে কৃতকার্য, কৃতকার্য হচ্ছে শক্তি, একই জিনিস। ওকে? তো এগুলো দিয়ে বিভিন্ন প্রবলেম তোমার পড়তে পারে। যেকোনো একটা প্রবলেম ধরে নাও আমরা একটা করি। একটা প্রবলেম করলে আমাদের ফান্ডা ক্লিয়ার হবে।
সাপোজ তোমাদের এখানে যে প্রবলেমটা দেওয়া আছে সেটাই করি। উদাহরণ ১ হ্যাঁ, বলো। উদাহরণ ২ টাই বলি। ঠিক আছে? উদাহরণ ২। উদাহরণ ২। দেখো কি দিয়েছে? বলছে চিত্রে 2.4 এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এইটাই হয়তো পরীক্ষায় পড়ে যেতে পারে। ঠিক আছে? বলেছে চিত্রে 2.4 এ প্রদর্শিত বর্তনীতে 200 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ এবং তার ২ প্রান্তের বিভব প্রভেদ নির্ণয় করো। তাহলে আগে ছবি আঁকি। ছবি আঁকা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আগে ছবি আঁকি। যা দেওয়া থাকবে, আগে কোশ্চেনে যা দেওয়া থাকবে সেইটাকে বুঝে, বুঝে লেখাটা হচ্ছে ১ম কাজ। তারপরে যদি না বুঝতে পারো যে কি করব, কি করব, তাহলে যা দেওয়া আছে সেখান থেকে কি, কি ফর্মুলা তোমার মাথায় আসে সেগুলোকে পটাপট লিখবে। দেখবে সেই ফর্মুলা থেকে কোন ফর্মুলাটা ফিট করলে যেটা চাইছে সেটা বার করা যায়। ঠিক আছে? এটাও কিন্তু একটা প্রসেস। দেখো এখানে রোধ কত দিয়েছে? এখানে দিয়েছে ১০০ ওহম। এখানে কত রোধ দিয়েছে? ১৫০ ওহম। এখানে কত রোধ দিয়েছে? ২০০ ওহম। এখানে ভোল্টেজ কত দিয়েছে? ১০ ভোল্ট। এখানে ভোল্টেজ কত দিয়েছে? ৩০ ভোল্ট। এবার পয়েন্ট গুলোর নাম বলি। এখানে বলেছে এ বিন্দু, এটা বলেছে বি বিন্দু, এটা বলেছে সি বিন্দু, এটা বলেছে ডি বিন্দু। আর কিছু বলেনি। আর কি বলেছে? এখানে তীর চিহ্ন দিয়েছে দেখো, আই আই কারেন্ট এদিকে যাচ্ছে, গিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে। এদিকে যাচ্ছে I1, এদিকে যাচ্ছে I2। এই চিত্রটা তোমাকে দিয়েছে। এই চিত্র দেওয়ার পর কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? প্রশ্ন কি? প্রশ্ন করেছে যে ২০০ ওহম রোধের মধ্যে দিয়ে, ২০০ ওহম রোধ মানে কি? এইটা ২০০ ওহম রোধ। এই রোধের মধ্যে দিয়ে ২০০ ওহমের মধ্যে দিয়ে এর মধ্যে I সমান কত? আর VA মাইনাস VB সমান কত? VA মাইনাস VB সমান কত হবে? I ইনটু R। তাহলে I জানলেই আমি বার করতে পারবো। তাহলে VA মাইনাস VB সমান ওহমের সূত্র কি? I ইনটু R। R কত বলা আছে? ২০০ ওহম বলা আছে। তাহলে শুধুমাত্র I টা যদি আমি জানতে পারি তাহলে এটাও আমি বার করতে পারবো। কথাটা বোঝা গেল না বোঝা গেল না? কি রে, বুঝতে পেরেছি প্রত্যেকে? এ আর বিন্দুর মধ্যে VA মাইনাস VB তো I ইনটু R। তাহলে I বার করলেই আমি R দিয়ে গুণ করে দিলে পেয়ে যাবো। তাহলে আমাকে কারেন্টটা বার করতে হবে। এবার দেখো এই যে I1 কারেন্টটা আমি বলছি, এই I1 কারেন্টটা কিন্তু এই দিক থেকে গিয়ে এতটা পর্যন্ত I1 কারেন্ট যাবে। তার মানে এর মধ্যে দিয়ে এখানে কিন্তু I1 কারেন্ট যাবে। আবার এখানে I2 বলেছি, তার মানে এখানেও I2 যাবে। আর তো রাস্তা নাই। আর এই দিকে I2 আসবে। এবং এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে এদিকে কিন্তু আবার I কারেন্ট যাবে। যেখানে I সমান I1 প্লাস I2। তাহলে আমি A পয়েন্টকে জাংশন লাগাই বা B পয়েন্টকে জাংশন লাগাই, যেখানেই লাগাই, তাহলে জাংশন ল যদি আমি করি KCL যেটা কার্চফ কারেন্ট ল, সেটা যদি আমি A বিন্দু বলি বা বি বিন্দু বলি, যে কোনো বিন্দুতেই আমি বলি না কেন, তাতেই কিন্তু আমি ইকুয়েশন কি পাবো? I1 প্লাস I2 সমান হবে I। হ্যাঁ কি না? বুঝতে পেরেছো না পারোনি? I1 সমান I1, দেখো এদিকে I1 জুড়ছে, এদিকে I2 জুড়ছে, নিয়ে I হচ্ছে। বা এখান থেকে বলতে পারি I ভেঙে দুটো পার্ট হয়েছে, I1 আর I2। এবার আমি লুপ লাগাবো। কি লুপ লাগাবো? প্রথম ধরে নাও আমি এই লুপটা লাগাচ্ছি, ডান দিকের লুপটা লাগাচ্ছি। আর বাম দিকে একটা লুপ লাগাবো। আর কিচ্ছু করব না। তাহলে এই ছবিটা ফ্রেশ করে আমরা আবার যদি ছবি আঁকি বা যদি নাও আঁকি, তোমাদের বুঝতে যদি সুবিধা হয়, দেখো এখানে আমি একটা অন্য কালার দিয়ে করে দিচ্ছি। কি কালার দেবো? এরকম একটা কালার দিলাম। ধরে নাও এই দিকটা আমি লুপ ধরেছি এই বরাবর। আর এদিকটারও লুপ ধরেছি এই বরাবর। তাহলে বাম দিকের লুপে যদি সূত্র লিখি, তাহলে KVL যদি বাম দিকের লুপে করি, বাম দিক মানে কোন লুপ? এ বি সি এ, এ বি সি এ, এই লুপটাই যদি আমি বাম দিকের লুপে করি, তাহলে কি আমরা জানি? আমরা জানি আই আর যে ড্রপটা হবে সেটা সমান হবে ভোল্টেজের সাথে সমান। এবার দেখো তো আই আর প্রথমে এখানে কারেন্ট কত, এখানে কারেন্ট কোন দিকে? আইটা এই দিকে। তাহলে বলো লুপের দিকে বিরুদ্ধাচরণ করছে না লুপের সপক্ষে হচ্ছে? আমি যে লুপটা টেনেছি বিরুদ্ধে হচ্ছে, তাহলে বিরুদ্ধে, তাহলে নেগেটিভ হবে। ঠিক আছে? আমরা যেভাবে করেছি আমি, হ্যাঁ, একদম আমি যেটা এক্ষুনি বলা ভুট, হ্যাঁ,
তাহলে এখানে আমরা নেগেটিভ বসাবো মাইনাস আই ইন্টু 200, ঠিক? আবার দেখো এই I1 আর এই I1 টা এই লুপের বিরুদ্ধে না একই দিকে? বিরুদ্ধে। তাহলে একেও মাইনাস বসাও। তাহলে মাইনাস 100 ইন্টু I1 সমান এই যে লুপের যে কারেন্টের ডাইরেকশন, এই ব্যাটারি কি সেই ডাইরেকশনে ফ্লো করায় না বিপরীত দিকে করায়? তাহলে এটাকেও মাইনাস তুমি 10 করো। এবার আরিস যেটা বলছিল সেটাও একদিক দিয়ে ঠিক, যে ও এটাকেও পজিটিভ ধরবে, এটাকেও পজিটিভ ধরবে, এগুলোকেও পজিটিভ ধরবে, বা ও এই মাইনাসটাকে এইদিকে ঢুকিয়ে দেবে, তাহলে ইকুয়েশন কিন্তু একই হবে। কিন্তু আমার এরকম করে করতে সুবিধা হয়, তুমি যেমন ভাবেই করো আলটিমেটলি ইকুয়েশন তোমার একই আসবে। কারণ প্লাস যে জায়গাটায় তুমি বসাবে, অন্য কনভেনশন যদি হয় সেখানে মাইনাস হবে, তুমি যেখানে মাইনাস বসাবে সেখানে অন্য কনভেনশনে প্লাস আসবে। মধ্যে যেহেতু সমান আছে তাই প্লাস মাইনাস যদি শুধুমাত্র উল্টো হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু যদি একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস হয়ে যায় তাহলে জীবনে কোনোদিন অঙ্কর অ্যান্সার মেলাতে পারবে না তুমি। একটু ভুল হলে কিন্তু বিরাট গন্ডগোল হবে। তার মানে এখান থেকে যদি তুমি মাইনাস মাইনাস সব কেটে দাও আর যদি 10 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি কি ইকুয়েশন পাবে? দেখো এখানে শূন্য শূন্য মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 20i 20i ইকুয়াল টু 20i প্লাস 10i1 সমান হচ্ছে 1। দেখো তোমাদের ইকুয়েশন এই বইয়ে দেওয়া আছে না নাই? ইকুয়েশন দেখো 2, ইকুয়েশন 2 মিলেছে না মিলেনি? উদাহরণ 2 এরটা করাচ্ছি, ইকুয়েশন 2 মিলে গেছে, ঠিক? এবার দেখো এই যে সেকেন্ড লুপটা, এটার জন্য আমাদের ফান্ডা কি? লুপের দিকে কারেন্ট যদি কেউ ফ্লো করায় তাহলে তাকে আমরা পজিটিভ ধরবো। লুপের বিরুদ্ধাচরণ যদি কেউ করে তাকে আমরা আয়ার ড্রপকে নেগেটিভ করব। যে তড়িৎ উৎস আছে সেখানে যে লুপটা আমি এঁকে দিয়েছি সেই লুপ বরাবর যদি ব্যাটারি কারেন্ট পাঠাতে সক্ষম হয় তাহলে তাকে পজিটিভ বসাবো, নাহলে তাকে নেগেটিভ বসাবো। এবং আই ইন্টু আর এর যে বিভব পতন সেগুলোকে একদম বাম দিকে সবকটাকে লিখবো, আর ভোল্টেজের যেগুলো অ্যালজেব্রিক যোগ সেগুলোকে একদম ডান দিকে লিখবো, তাহলে ঝামেলা মিটে যাবে। তাহলে দেখো তো দেখি, এই লুপটা বলতে বোঝাচ্ছে আমার লুপটার নাম কি? এ বি ডি এ লুপ। এ বি ডি এ বি ডি এ লুপ। তো দেখো আমি লুপ টেনেছি এই বরাবর পার্পল কালারের। তাহলে বলো তো দেখি এই যে I2 কারেন্ট এটা বিরুদ্ধাচরণ করছে না একই পক্ষে হচ্ছে? একই পক্ষে হচ্ছে। দেখো এটা বাঁ দিকে কারেন্ট আছে, তাহলে পজিটিভ হবে। তাহলে 150 I2 I ইন্টু আর, এই যে 200 অ্যাম্পিয়ার তাতে কারেন্ট কোন দিকে? এই দিকে ডাউন, তাহলে এটাও একই দিকে, তাহলে এটাও আবার পজিটিভ হবে। তাহলে 200 ইন্টু আই হবে। আর এটা হয়ে গেল আইআর পেয়ে গেলাম। এই ডান দিকে আমি ভোল্টেজ লিখবো। দেখো তো এই যে ব্যাটারি এ তো এইদিকে কারেন্ট দেবে, তার মানে এটাও পজিটিভ হবে এইদিকে, কারণ ব্যাটারি পজিটিভ দিক দিয়ে কারেন্ট দেয়, তার মানে এটাও পজিটিভ হবে, মানে এটা হচ্ছে 30। তাহলে এখান থেকে আমি কি সমীকরণ পাবো? দেখো শূন্য শূন্য কেটে দাও, তাহলে 15i2 প্লাস 20i সমান হচ্ছে 3। দেখো তোমাদের ইকুয়েশন আছে কি? 15i2 কোথায় গেল? কি হলো রে? হ্যাঁ তাই এসছে, এবার ওর ভ্যালু বসিয়ে দিয়েছে, ঠিক? তাহলে এই যে দুটো ইকুয়েশন আমরা পেলাম, এখানে আমি কি ব্যবহার করব? আমার কি চাই? আই চাই, আমার চাই আই। তাহলে I2, এই যে I1 ইকুয়াল টু I2, এবার I2 এর মানটা বসিয়ে দাও, I2 এর মান বসিয়ে দাও, নিয়ে এখান থেকে তোমরা ক্যালকুলেট করে নেবে, তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এই ক্যালকুলেশনটা তোমরা করো, ঠিক আছে? এবার দেখো যেটা তোমাদের লুপ প্রবাহ, না তিনটে লুপ হলে তিনটে থাকবে, তিনটে লুপ থাকলে তিনটে লুপ থাকলে তিনটে দিবি, অসুবিধা কি আছে? একদম কোনো চাপ নেওয়ার দরকার নেই, একদম নার্ভাস হয়ে গেলে মুশকিল। তোকে যা ফর্মুলা তোর মাথায় আছে যেমন ভাবে তুই করিস, সে একদম চোখ বন্ধ করে পটপট পটপট করে সেগুলো বসাতে হবে। আর কোনো রকম কোনো গন্ডগোল প্লাস মাইনাসে করা যাবে না। কেসিএল এর কেভিএল এর অঙ্ক যদি থাকে তাহলে যদি তুমি এই জিনিসটা একদম নিখুঁত জানো তাহলে ফুল মার্কস পাবে, না হলে কিন্তু জিরো পাবে একদম। তার থেকে অথবাই যদি তোমার, হ্যাঁ, অথবাই যদি তোমার
ধরে নাও কোনো থিওরি থাকে, যদি একদম পুরো রেডিমেড থাকে, তাহলে করে দেওয়া আমার মনে হয় পরীক্ষার জন্য কিন্তু উপকারী। আর যদি তোমার মনে হয় অনেকবার করেছি কিছু ব্যাপার না, এই ইকুয়েশন যদি কেউ লিখতে পারে তাহলে তার একদম রেডিমেড অ্যান্সার আসবে, কি আছে, অসুবিধা কি আছে? ওকে, কেভিএলটা হচ্ছে টাফ। ঠিক আছে, তার মানে এখান থেকে মোটামুটি যা যা জিনিস পড়ে সেগুলো আমরা দেখলাম। এবার এবার দেখো ভোল্টেজ, এই যে এবার হচ্ছে যন্ত্রপাতি, এই এর সাথে দেখো তড়িৎ সংক্রান্ত পরিমাপ হেডিং আছে, তড়িৎ সংক্রান্ত পরিমাপ। এখানে কি কি মাপতে পারি? আমরা প্রথম মাপবো রোধ। রোধ আমরা কিভাবে মাপতে পারি? হুইটস্টোন, হুইটস্টোন ব্রিজ দিয়ে। না, 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 হুইটস্টোন ব্রিজ আর মিটার ব্রিজ দিয়ে, মিটার ব্রিজ দিয়ে, এই দুটো দিয়ে আমরা কিন্তু রোধ মাপি। ঠিক আছে, আমরা কারেন্ট প্রবাহ কি দিয়ে মাপি? প্রবাহ মাপি গ্যালভানোমিটারটাকে, আমরা গ্যালভানোমিটারটাকে কি করি, আমরা অ্যামমিটারে কনভার্ট করি। গ্যালভানোমিটারটাকে আমরা অ্যামমিটারে করি, পরিণত করি। এই অ্যামমিটার প্রবাহ মাপে, এটা প্রবাহ মাপে। আমরা বিভব পার্থক্য কি করে মাপি? বিভব পার্থক্য মাপি পাতি ভোল্টমিটার দিয়ে। সব একসাথে আমি লিখে দিচ্ছি আর কি, ভোল্টমিটার দিয়ে। আর আমরা তড়িৎচালক বল কি দিয়ে মাপি? তড়িৎচালক বল, এইটা কিন্তু পোটেনশিওমিটার দিয়ে মাপি, পোটেনশিওমিটার দিয়ে মাপি। এইটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। পোটেনশিওমিটারকে বাংলায় বলে বিভব বিভাজক, তাই তো? বিভব বিভাজক, ভোল্টেজ ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার, আবার ডিভাইডার, সরি, ডিভাইডার, ভোল্টেজ ভেঙে দেয়। তো এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে আছে হুইটস্টোন ব্রিজ, আছে মিটার ব্রিজ, আছে পোটেনশিওমিটার। এই তিনটে জিনিস কিন্তু আছে। এই তিনটে জিনিস কিন্তু পটাপট তোমাকে করলেই তুমি কিন্তু গল্প শেষ। তাহলে হুইটস্টোন ব্রিজে কি করা হয় আমরা দেখি। হুইটস্টোন ব্রিজে হচ্ছে, আমি একবার ঝপঝপ করে জাস্ট তোমাদের কার্যনীতিটা বলে দেবো। হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ যেটা আছে, এখানে তিনটি জানা রোধ দিয়ে, জানা রোধ দিয়ে একটি অজানা রোধ মাপা হয়, এটা জানো তোমরা? অজানা রোধ মাপা হয়, মাপা হয়। কিভাবে মাপা হয়? এখানে তোমার একটা রোধ নিল পি, এখানে রোধ নিল ধরে নাও এটা কিউ, এটা ধরে নাও আর, এগুলো জানা। আর এখানে আমার অজানা আছে একটা এস, ব্যালেন্স করে এটা এস, এসটা ধরে নাও আননোন, এটা আননোন। কি করবে, এইখানে একটা গ্যালভানোমিটার লাগিয়ে দেবে এদের মধ্যেখানে, আর এইখানে একটা ব্যাটারি দিয়ে দেবে, ব্যাটারি, ব্যাটারি প্লাস মাইনাস এই দিক দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট দুটো ভাগে ভাগ হবে। এবার এই যে গ্যালভানোমিটার আছে, এর নিস্পন্দ অবস্থায়, এর নিস্পন্দ অবস্থায় কি হবে, এই যে পয়েন্টটা, এটা যদি নাম দিই এ বি সি ডি, তাহলে আমরা দেখতে পাবো গ্যালভানোমিটার যদি আইজি ইকুয়াল টু 0 হয়, তার মানে ভোল্টেজ, যদি এখানে কারেন্ট 0 হলে ভোল্টেজের ডিফারেন্স থাকবে না, আই ইন্টু আর তো 0 হয়ে যাবে। তার মানে ভি অ্যাট বি সমান হবে ভি অ্যাট ডি। আর এই যে কারেন্ট যাচ্ছে আই, এই কারেন্টটা এইদিকে যাবে তোমার I1, এইদিকে আসবে তোমার I2, সেই I2 কারেন্টটি এইদিকে যাবে, আর সেই I1 কারেন্টটি এদিকে আসবে, কারণ এদিকে কোনো কারেন্ট যায়নি। IG ইকুয়াল টু 0, এটা হচ্ছে নিস্পন্দ অবস্থা, নিস্পন্দ অবস্থা, এ কোনোভাবেই এ শিফট করছে না। তাহলে সেক্ষেত্রে আমরা সমীকরণ কি লিখতে পারি? VA মাইনাস VB সমান হচ্ছে I1 ইন্টু পি। তারপরে আমরা লিখতে পারি VA মাইনাস VD, VD সমান I2 ইন্টু আর। এই দুটো লিখতে পারি। আবার এইটা, এই বি আর সি এর মধ্যে লিখতে পারি ভিবি মাইনাস ভিসি সমান I1 ইন্টু কিউ। আবার ভিডি মাইনাস ভিসি সমান হচ্ছে I2 ইন্টু এস। আবার আমরা এখানে কি জানি? ভিবি সমান ভিডি। তাহলে যাহাই ভিবি তাহাই ভিডি।
যাহাই ভিবি তাহাই ভিডি। তার মানে এই দুটো হচ্ছে সেম, আর এই দুটো হচ্ছে সেম ডান পক্ষটা, কারণ বাম পক্ষ তো সেম। ভিএ মাইনাস ভিডি, ভিএ মাইনাস ভিডি, ভিডি মাইনাস ভিসি, ভিডি মাইনাস ভিসি। তাহলে এখান থেকে এই দুটো সেম এলো, এই সেম দুটো থেকে আমি কি পাবো? এই সেম দুটো থেকে আমি পাবো I1P সমান I2R। তার মানে আমি এখানে I1 বাই I2 সমান আমি পাবো R বাই P। আর সেকেন্ডটা থেকে আমি পাবো, এখান থেকে আমি পাবো I1 বাই I2, I1 কিউ সমান হচ্ছে I2 ইন্টু এস। এখান থেকে আমি I1 বাই I2 সমান আমি কিছু একটা পাবো এস বাই আর, এস বাই কিউ। এই এই দুটোকে এবার যদি ইকুয়াল করি, তাহলে আমি পাবো পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে পি কিউ আর যদি জানা থাকে, তাহলে এস আমি বার করতে পারবো। তাহলে কি করে বার করতে পারবো? পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এস। তাহলে এস সমান আর ইন্টু কিউ বাই পি। তাহলে এটাও দেখো জানা, এটাও জানা, এটাও জানা। তাহলে এগুলোকে চেঞ্জ করব, পি কিউ আর, বা পি আর কিউ কে ঠিক রাখলাম, আরটাকে ধরো আমি চেঞ্জ করলাম, একটাকে চেঞ্জ করতে 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 আর এর একটা ভ্যালুর জন্য নিস্পন্দ বিন্দু পেলাম। নিয়ে এই তিনটেকে এই ফর্মুলায় ফেলে দিলে যা ভ্যালু বেরোবে সেটাই হচ্ছে আমার অজানা রোধ। এইভাবে মাপতে পারি অজানা রোধ। এবার এখান থেকে একটা কোশ্চেন পড়ে যে এই যে হুইস্টন ব্রিজের নীতিটা তুমি কারচপের সূত্র দিয়ে প্রমাণ করো। সেটা কি করতে পারবে? যদি পড়ে হুইটস্টোন ব্রিজ নীতি কারশফের সূত্র দিয়ে প্রমাণ করো। এটা কিন্তু মনে হয় এক দুবার এসছে, যতদূর মনে পড়ছে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। কি করবি? কিচ্ছু করার জায়গা নেই, পাতি একই ছবি আঁকবো, ছবির কোনো তফাৎ নেই। যেমন ছবি আছে, এটা হচ্ছে R1, এটা মনে হয় R2 নিয়েছিলাম। ও আর PQ, সরি, যাই হোক, R1 R2 PQ নিয়ে না হলে আবার একই রকম নিয়েছিলাম আলাদা হবে। PQRS ধরো নাম দিলাম, PQRS। এসটা হচ্ছে আমার আননোন। আর এখানে কি আছে? এখানে আছে গ্যালভানোমিটার, যে গ্যালভানোমিটারের কারেন্ট সমান 0। নাম কি দিয়েছিলাম? এ বি সি ডি। কারেন্ট কি দিয়েছিলাম? এখানে দিয়েছিলাম আই কারেন্ট, এদিকে দিয়েছিলাম কত কারেন্ট? I1। এদিকে দিয়েছিলাম কত কারেন্ট? I2। এইদিকে গেল কত কারেন্ট? I2। এদিকে এলো কত কারেন্ট? I1। কারণ এখানে কারেন্ট যায়নি। এবার আমার কখানা লুপ তৈরি হলো দেখো তো? কখানা লুপ তৈরি হয়েছে? একটা এ ডি বি এ, আর একটা ডি সি বি ডি। বাম দিকে একটা লুপ, ডান দিকে একটা লুপ। তাহলে এখানে একটা লুপ চালিয়ে দাও, এইখানে একটা লুপ চালিয়ে দাও। তাহলে একটা লুপ হলো, বাম দিকের লুপটা হচ্ছে, বাম দিকের লুপ কি হবে? বাম দিকের লুপটা হচ্ছে এ ডি বি এ। আর ডান দিকের লুপটা যদি হয়, ডান দিকের লুপ, কারণ আমার কারচপের ল লাগাতে হবে তো, ডান দিকের লুপটা হচ্ছে তোমার বি সি ডি বি। তাহলে এবার বলো তো দেখি, বাম দিকের যে লুপ, এখানে তো আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরেছি, তাহলে কোনটা সপক্ষে কোনটা বিপক্ষে? এই জিটা ছেড়ে দাও, কারণ কি আইজি 0। তাহলে বিডির মধ্যে আইজি ইন্টু জি সমান 0। এখানে কোনো ভোল্ট, এখানে কোনো তড়িৎ উৎস নাই, তাহলে তড়িৎ উৎস ডান পক্ষ তাহলে শূন্য হবে। বুঝতে পারছি না পারছি না? ডান পক্ষ শূন্য হবে, তড়িৎ উৎস নেই যেহেতু, তড়িৎ উৎস নেই, লুপের মধ্যে নেই। তাহলে এখানে কি হবে দেখো, I2 টা হেল্প করছে আর I1 টা বিরুদ্ধে যাচ্ছে। তাহলে I2 হেল্প করছে মানে I2 ইন্টু আর মাইনাস, এটা বিরুদ্ধাচরণ করছে মানে I1 ইন্টু পি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি
I1P সমান I2 ইন্টু R। তার মানে আমি এখান থেকে লিখতে পারি I1/I2 সমান আমি পাচ্ছি R/P। পেলাম। এবার দেখো ডান দিকেরটা যদি দেখি, এই বি আর ডি এর মধ্যে ঝামেলা নাই। আর ডান পক্ষ হচ্ছে 0, কারণ এখানে IG0 নিস্পন্দ অবস্থা। নিস্পন্দ মানে হচ্ছে নিস্পন্দ অবস্থা মানে হচ্ছে IG=0। তাহলে নিস্পন্দ অবস্থা IG=0 মানে এটা কোনো গল্প নাই। তাহলে এইটাই দেখো I2S টা হচ্ছে হেল্প করছে আর এটা বিরুদ্ধাচরণ করছে। তাহলে I2S মাইনাস I1Q। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি I1Q সমান I2S। তার মানে আমি লিখতে পারি I1/I2 সমান হচ্ছে S/Q। তাহলে এটা যদি বসাই আমি, এই দুটো থেকে কি পাবো? এই দুটো থেকে পাবো R/P সমান S/Q। তাহলে S সমান R ইন্টু Q/P। এটাই হচ্ছে আমার কার্চফের সূত্র, এই হুইস্টন ব্রিজ। তাহলে হুইস্টন ব্রিজটা আমি পেলাম কোথা থেকে? এখানে কেভিএল লাগালাম, এখানেও কেভিএল লাগালাম। আর এই যে পয়েন্টটা দেখছো পয়েন্ট এ, এখানে আই কে I1 I2 করেছি, এই পয়েন্ট এতে কেসিএল লাগিয়েছি। পয়েন্ট এতে I=I1 প্লাস I2 করেছি। এটা হচ্ছে তোমার কেসিএল ল, মানে কেসিএল কারেন্ট ল। আর এখানে দুটো ভোল্টেজ ল লাগিয়েছি। তাহলে সেটা দিয়ে আমি এটা প্রমাণ করতে পেরেছি যে এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স 99.99%। বুঝলে? এই হলো গল্প। তো হলো, এই দেখো এখান থেকে এরপর আমি এইটা নিয়ে অনেকবার হাজার বার আলোচনা করেছি। মিটার ব্রিজ নিয়ে আলোচনা করে মাথা খারাপ করে দিয়েছি। মিটার ব্রিজ আর এটা আমি 2-3 বার পড়িয়েছি তোমাদের এটা। মিটার ব্রিজে কি করবে? মিটার ব্রিজে একটি জানা রোধ থেকে দিয়ে বা পরিবর্তন করে, একটি জানা রোধকে পরিবর্তন করে নিস্পন্দ বিন্দু পেয়ে একটি অজানা রোধ বার করবে। তাহলে একটু অজানা রোধ নির্ণয়। স্ট্রাকচারটা কিরকম? স্ট্রাকচারটা হচ্ছে এরকম একটা জায়গা থাকলো, একটা আর এখানে একটা 1 মিটার তার, 1 মিটার তার, পরিবাহী তার। 1 মিটার মানে 100 সেন্টিমিটার। এইখানে একটা রোধ থাকবে, এগুলো কিন্তু সব মেটালিক। এখানে একটা রোধ থাকবে, এটা হচ্ছে ধরে নাও কথা তোমার জানা রোধ আর, আর এইটা তুমি জানো না এস। এবার এর মধ্যেখান থেকে একটা গ্যালভানোমিটার আসবে আর এখানে টাচ করানো থাকবে। এটা হচ্ছে গ্যালভানোমিটার আর এটা তোমার টাচ করানো থাকবে। আর এইগুলো যেহেতু মোটা তাই এদের রোধ কম, এগুলো নগণ্য ধরে নিচ্ছি। ওকে? এবার 1 মিটার লম্বা তার থাকে বলে একে মিটার ব্রিজ বলা হয়। 1 মিটার। এবার এই নিস্পন্দ বিন্দু মানে কি? এবার দেখো এইদিকে একটা ভোল্টেজ থাকবে, এখানে একটা ভোল্টেজ অবশ্যই থাকতে হবে, নাহলে তো কারেন্ট যাবে না। ভোল্টেজ থাকবে। এবার এই যে ভোল্টেজটা আছে, বাইরে ব্যাটারির উৎস, কারেন্ট পাঠাবে প্রথমে I। এই কারেন্টটা এইদিকে একটা কারেন্ট যাবে I1, এইদিকে একটা কারেন্ট আসবে I2। এবার গ্যালভানোমিটারের যদি নিস্পন্দ বিন্দু হয় তাহলে 0 হবে। তাহলে এই I2 টাই আবার এইটুকুর তো একটা রোধ আছে। এই যে এইটুকু পোরশন এর তো একটা রোধ আছে। আর এইটুকু পোরশনে একটা রোধ আছে। তাহলে এইটা তোমার I2 টা আবার এই দিক দিয়ে চলে আসবে I2 টা। আর নিস্পন্দ বিন্দু যদি হয় I1 এইদিকে গেল I1 টা, যাওয়ার পর এদিক দিয়ে না গিয়ে এই দিক দিয়ে I1 টা গেল। তার মানে পুরোপুরি হুইস্টন ব্রিজের মতন। এর রোধ যদি ধরে নাও, কথার কথা এটা যদি আ মা রো যদি একক দৈর্ঘ্যের রোধ হয় তাহলে রো ইনটু এল হবে। এটা যদি দৈর্ঘ্য হয় এল, এল দূরত্বে এখানে মিটার স্কেল লাগানো থাকবে, ধরতে পারবে কত দৈর্ঘ্যে। আর এইটা হচ্ছে 100 মাইনাস এল, সেন্টিমিটার স্কেল যদি হয় 100 মাইনাস এল, তাহলে ইনটু রো। রো মানে হচ্ছে একক দৈর্ঘ্যে রোধ, একক দৈর্ঘ্যে রোধ। এটা বই থেকে দেখে নিও। তাহলে রো ইনটু এল হচ্ছে এইটুকুর রোধ আর রো ইনটু 100 মাইনাস এল হচ্ছে এইটুকুর রোধ। তাহলে কি হবে? পি বাই কিউ, পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে এখান থেকে আমরা, এখানে কিন্তু এই যে অজানা রোধ, সরি এই জানা রোধটাকে চেঞ্জ করার দরকার নেই। এখানে এটা চেঞ্জ করব না, আমি এই লেংথটাকে চেঞ্জ করলেই হয়ে যাবে। তারপরে পি বাই কিউ মানে হচ্ছে আর বাই এস সমান রো এল বাই রো ইনটু 100 মাইনাস এল।
তাহলে এই জানা রোধকে চেঞ্জ করার দরকার নেই, চেঞ্জ করার দরকার নেই। এটা আমি এক্ষুনি এক্ষুনি একটু ফ্লোতে ভুল বলে ফেলেছিলাম। এটা চেঞ্জ করার দরকার নেই। আমি চেঞ্জ করব কি, এই গ্যালভানোমিটার যেখানে টাচ করছে সেখানে জকি থাকবে, সেই জকিটার পজিশনটা চেঞ্জ করব। করে করে আমি দেখব কোন জায়গায় গ্যালভানোমিটারের নিস্পন্দ বিন্দু আমি পাচ্ছি। তাহলে এখানে দেখো রো রো কেটে গেল। তুমি এসটা অজানা, আর জানা, এল জানলেই হলো। তাহলে এস সমান 100 মাইনাস এল বাই এল ইন্টু আর। তাহলে এলটা তুমি পরীক্ষায় পাবে আর আর তোমার জানা এস পেয়ে যাবে। এখানে একটা প্রান্তিক ত্রুটির ফর্মুলা আছে। প্রান্তিক ত্রুটি পেজ পেজ নাম্বার বলে দিচ্ছি। প্রান্তিক ত্রুটি এটা করে নিও। হুইস্টন ব্রিজ, মিটার ব্রিজ, প্রান্তিক ত্রুটি সংশোধন 270 পাতা, 270 পাতা, পেজ ছায়ার বাম দিকে আছে প্রান্তিক ত্রুটি সংশোধন। এইটা 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 করার পরে এটার একটা অঙ্ক আছে। সেই অঙ্কটা হচ্ছে 270 পাতার 270 পেজের উদাহরণ 1। এই অঙ্কটা করে নিও। ওকে, আর বলো। হুম, আচ্ছা বল দেবো, এটা এটা বল দিই দাঁড়া। হুম, এবার হচ্ছে পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার ফট করে বলে দিই। পোটেনশিওমিটারটা আমি আর অত ডিটেলসে বোঝাবো না, কারণ পোটেনশিওমিটার আমি 2-3 বার বুঝিয়েছি। পোটেনশিওমিটারটা পোটেনশিওমিটার থেকে কি কি কোশ্চেন পড়বে সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে পোটেনশিওমিটারের কাজ কি। এটার কাজ হচ্ছে কোষের, তড়িৎ কোষের যেটা তড়িৎ উৎস, যেটা তড়িৎ উৎস, সেই তড়িৎ উৎসের কি নির্ণয় করে, তড়িৎ চালক বল নির্ণয় করে। তড়িৎ চালক বল নির্ণয় করে মানে কি, একটা কোষের মধ্যে তড়িৎ চালক বল থাকে আর একটা অভ্যন্তরীণ রোধ থাকে ভেতরে। যেই ব্যাটারিটা বাইরে কোনো রোধের সাথে যুক্ত হয় তখন একটা কারেন্ট হয়। সেই কারেন্টটা কত হবে, আই সমান হয় ইপসাইলন বাই আর প্লাস আর। তাহলে এই অভ্যন্তরীণ রোধকে তো আর ভিতর থেকে কেউ বার করতে পারবে না। এটা টোটালটা মিলে একটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারির ভিতরের রোধ তো বাসে আমি লিখি, কিন্তু এটা তো ভিতরের রোধ। তার মানে আমি যদি ভোল্ট মিটার যদি যোগ করি, ভোল্ট মিটার, তাহলে আমি যে ভোল্টেজটা পাবো ভি, সেই ভিটা আমি পাবো ই মাইনাস আই ইন্টু আর। কালকে আমরা আলোচনা করলাম। তাহলে এই যখন আমি ভোল্টেজ, এটা হচ্ছে বিভব পার্থক্য। কোথায় বিভব পার্থক্য? কোনো একটা তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য। তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য। এটা সমান পাবো ই মাইনাস আর। কিন্তু এই ই, এটা ই নাম দিচ্ছি, এই ইটা হচ্ছে তড়িৎচালক বল। তাহলে আমি ইটাকে তো মাপতে পারছি না। এই যে তড়িৎ বিভব পার্থক্য, এটা কে মাপে? এইটা ভোল্টমিটার দিয়ে মাপা যায়। ভোল্টমিটার দিয়ে ভোল্টমিটার দিয়ে তুমি বিভব পার্থক্য মাপতে পারবে। তাহলে বিভব পার্থক্য মাপা মানে কি, এখানে তো একটা নষ্ট ভোল্ট থাকছে, তাহলে নষ্ট ভোল্টটা বাদ দিয়ে আমি মাপতে পারছি। কিন্তু অ্যাকচুয়ালি এইটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাটারির ক্ষমতা, অ্যাকচুয়াল ক্ষমতা, যেটাকে আমরা বলি তড়িৎচালক বল ই। তাহলে এইটাকে আমি মাপতে পারছি না। এইটাকে মাপতে গেলে আমাকে কি করে মাপতে হবে, আইটাকে আমাকে জিরো করতে হবে। সেই কাজটা কিন্তু পোটেনশিওমিটার করে। তাহলে পোটেনশিওমিটার প্রথমে কি করে, ই মাপে, ই মাপে, আবার তুলনা করে, ইদেরকে তুলনা করে, বিভিন্ন ব্যাটারির তড়িৎচালক বলের তুলনা করে, আর কি করে, কোষের অভ্যন্তরীণ রোধ বার করে, অভ্যন্তরীণ রোধ বার করে। এই তিনটের মধ্যে পরীক্ষায় কিন্তু একটা শিওর পড়বে অঙ্ক সমেত। তাই এখানে যে ব্যবহার দিয়েছে দেখো, ব্যবহার নাম্বার 2, ব্যবহার নাম্বার 1 আর ব্যবহার নাম্বার 3, এই তিনটে 2 3 সরি 2 3 4 263 পাতার 200 পেজ নাম্বার হচ্ছে 263। এটা আমার নোটেও তোমরা দেখে নিতে পারো, খুব ভালো করে করা আছে। 2 নাম্বার পয়েন্ট ব্যবহারের, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট আর 4 নাম্বার পয়েন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট।
এগুলোর মধ্যে থেকে কিন্তু একটা পরীক্ষায় পড়ার চান্স কিন্তু খুব 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 বেশি। তার মধ্যে এই ৪ নাম্বারেরটা আরো বেশি মনে হচ্ছে যেন পড়বেই। মনে ফর্মুলা at least মনে রাখবে, কোষের অভ্যন্তরীণ রোধ সমান হচ্ছে L1 বাই L2 মাইনাস 1 ইনটু R। তার রোধ যোগ করেছে। এইটা হচ্ছে তুলনা, E1 is to E2 সমান হচ্ছে L1 is to L2। আর এদিকে তড়িৎচালক বল E সমান হয় E0 বাই L ইনটু L। এই সমস্ত জিনিসগুলো কিন্তু মনে রেখো ফর্মুলাগুলো। হুম? আর এখানে অঙ্ক করো। এখানে 265 পেজের, 265 পেজের ১, ২, ৩, ৪ চারটে অঙ্ক করে নেবে। প্রবলেম। এটুকু সলভ করলেই মোটামুটি তোমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর কিছু এখানে কিন্তু থাকবে না। তো এই হলো এখানকার চ্যাপ্টার। এখানে যদি আমরা সালের কোশ্চেন দেখি, মোটামুটি দেখবে সবই তোমরা হয়তো পারবে। প্রথমে জিজ্ঞেস করেছে তড়িৎচালক বল নির্ণয় করার জন্য ভোল্টমিটার অপেক্ষা পোটেনশিওমিটারকে কেন অগ্রাধিকার দেওয়া হয়? তার কারণ ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপা যায়। ব্যাটারির ক্ষেত্রে ভোল্টেজ মাপতে গেলে সেক্ষেত্রে নষ্ট ভোল্ট থাকে, তাই অ্যাকচুয়াল মান পায় না। পোটেনশিওমিটার দিয়ে সেটা করা যায়। তারপর দেখো দিয়েছে তড়িৎবাহী বর্তনীর, দেখছিস তো 2015 সালে পড়েছে, 289 পেজ। হুম। তড়িৎবাহী বর্তনী কারচপের সূত্রদ্বয় লেখো। এগুলোর মধ্যে শক্তি সংরক্ষণ সূত্র কোনটা মেনে চলে? কেভিএল দ্বিতীয় সূত্রটি। তারপর বলছে কারচপের সূত্র প্রয়োগ করে হুইস্টন ব্রিজের নীতি 3 নাম্বার দিয়েছে। এই যে যেটা করে দিলাম। হুইস্টন ব্রিজ নীতি প্রয়োগ করে অতি উচ্চ মানের অতি নিম্ন মানের রোধ নির্ভুলভাবে পরিমাপ করা যায় না কেন? তার কারণ হচ্ছে হুইস্টন ব্রিজে, এটা 4 নাম্বারটা বলে দিই, 2017 কোশ্চেন এটা পড়েছে, যেটা ছায়াতে 289 পেজ, সালের কোশ্চেন, WBCHSE। এখানে 2017 নম্বরের কোশ্চেন পড়েছে, হুইস্টন ব্রিজ নীতি প্রয়োগ করে অতি উচ্চমানের বা অতি নিম্নমানের, অতি উচ্চমানের বা অতি নিম্নমানের রোধ নির্ভুলভাবে পরিমাপ করা যায় না কেন? তাহলে হুইস্টন ব্রিজে ব্রিজ নীতিতে অতি উচ্চমানের রোধ বা অতি নিম্নমানের রোধ নির্ভুলভাবে মাপা যায় না। এটা ইম্পর্টেন্ট। নির্ভুলভাবে মাপা যায় না কেন? নির্ভুলভাবে মাপা যায় না কেন? এবার বলো হুইস্টন ব্রিজের নীতিটা কি? যদি আমি চারটে চারটে চৌকো এঁকে দিই, এখানে যদি আমি গ্যালভানোমিটার দিই, একদম তাই। এখানে পি, এখানে কিউ, এখানে ধরে নে আর, এখানে হচ্ছে এস, এসটা হচ্ছে অজানা, আর এখানে হচ্ছে ব্যাটারি। ঠিক, এটা হচ্ছে ব্যাটারি। তাহলে এবার দেখো আমার নীতি অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে এস সমান আর ইন্টু কিউ বাই পি। তাহলে এবার ধরে নাও এটা যদি খুব হাই হয়, এটা যদি খুবই হাই হয়, এসটা ধরে নাও খুব হাই, তাহলে পি বাই কিউ এর যে অনুপাত, সেই অনুপাতটা খুব লো হয়ে যাবে। তার মানে একটা খুব কম, একটা খুব বেশি হতে হবে। তার মানে অ্যাকিউরেট আমি পাবো না। আবার এসটা যদি খুব ছোট্ট হয়ে যায়, তাহলে পি খুব হাই হতে হবে, কিউ খুব ছোট হতে হবে। সেখানেও কিন্তু প্রতিমিত করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেখানে কিন্তু প্রতিমিত করাটা খুব ডিফিকাল্ট হবে। মানে গ্যালভানোমিটারের যে নাল পয়েন্টটা সেটা কিন্তু অ্যাকুরেটলি তুমি পাবে না। বুঝতে পারছিস? এখানে কি লিখেছে দেখি দাঁড়া। এখানে লিখেছে দেখো, তৌল অবস্থা যেটা। এখানে লিখেছে দেখো, এটা আছে 267 পাতা, 267 পেজ। এখানে দেওয়া আছে আহ, এই যে আলোচনা 2, আলোচনা 3।
আলোচনা 2 আর আলোচনা 3। এখানে একদম ক্লিয়ারলি লেখা আছে দেখো, নিম্নমানের রোধ মাপলে আচ্ছা, নিম্নমানের রোধের ক্ষেত্রে কিন্তু ওই যে এদের যে সংযোগকারী যে রোধগুলো আছে সেই রোধগুলোর সাথেই ও মিশে যায়, তাই এরর হয় নিম্নমানের রোধগুলো। আর উচ্চমানের হলে তোমার ওই কাঁটাটির বিক্ষেপ বোঝাই যায় না। এটা দেখে নিও। নিম্নমানের হলে কি পেলাম? নিম্নমানের যদি রোধ হয় তাহলে সেক্ষেত্রে এই রোধগুলোকে যোগ করার জন্য তো সংযোগকারী কিছু কানেকশন থাকবে। সেই কানেকশনের রোধ মাপছি না অ্যাকচুয়াল রোধটা মাপছি সেটা বুঝতে পারবো না। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? হুইটস্টোন ব্রিজের সাথে তো রোধটাকে দুই দিকে জুড়তে হবে। তো জুড়তে গেলে তখন তো আমি একটু ভাঁজ-ভুজ করব। তা আমি খুব যদি নিম্নমানের রোধ হয় তাহলে আমি ওই সংযোগকারী যে রোধগুলো আছে, সংযোগ করার জন্য যে এক্সট্রা রোধ যুক্ত হবে সেইটা মাপছি না নিম্নমানের রোধ মাপছি সেটা বুঝতে পারবো না, ১ নাম্বার। আর উচ্চমানের হলে যদি 1000 ওহমের চেয়ে বেশি হয়, এই নিম্নমান মানে হচ্ছে লেস দ্যান 1 ওহম আর উচ্চমান মানে হচ্ছে গ্রেটার দ্যান 1000 ওহম। 1000 ওহমের চেয়ে যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে বলছে যে গ্যালভানোমিটারের কাঁটাটি বোঝাই যায় না, অপ্রতিমিত অবস্থাতেও ও নিস্পন্দ বিন্দু থাকে। তাহলে উচ্চমানের হলে অপ্রতিমিত অবস্থায় অপ্রতি প্রতিমিত অবস্থায় মৃত অবস্থাতেও নিস্পন্দ বিন্দু দেখায়। মানে পি বাই কিউ আর বাই এস হয়নি, তাতেও ও দেখাবে। তার মানে এরর হবে, এখানে এরর যোগ হবে, ভুলভাল হবে। আর এখানে অতি নিম্নমানের রোধে কি হচ্ছে, সংযোগকারী যে তার সংযোগকারী তার যা রোধ, তার রোধ এরর হয়ে যাবে তখন। সেক্ষেত্রে সেই রোধটা পরিমাণ এরর হবে। এটা একটু ভালো করে পড়ে নিও। ঠিক আছে? এই কোশ্চেনটা একটু দেখে নিও, রিপিট হয়ে যেতে পারে। তারপর পোটেনশিওমিটার দিয়েছে, পোটেনশিওমিটার দিবে। যার দৈর্ঘ্য যত বাড়াবো তত তার কিন্তু সেনসিটিভিটি বাড়বে। যত দৈর্ঘ্য বাড়াবো পোটেনশিওমিটারের তত সেনসিটিভিটি বাড়ে। তাহলে পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য, পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য মোটামুটি 10 মিটার থাকে। মোটামুটি কিছু, কিছু ক্ষেত্রে 10 মিটার থাকে। যত বাড়াবো, এটা আমি বাড়াতে পারি। যত বাড়াবো তত সুসংবেদী হবে, তত সেনসিটিভ হবে, মোর সেনসিটিভ হবে। তারপরে একটা অঙ্ক দিয়েছে, কারচপের সূত্র থেকে আবার হুইটস্টোন ব্রিজের নীতি প্রমাণ করতে দিয়েছে। এটা মাঝে মাঝেই পড়ছে গো। এখান থেকে যদি কোশ্চেন পড়ে তাহলে তোমরা লাকি হবে। দেখা যাক কি হয়। এবার কি বলেছিলে আরিস? চ্যাপ্টারটা হলো ডাউট। দাঁড়া আমি খুঁজে বার করি। ডাউট ডাউট হচ্ছে কি নাম 12। ইরফান করে দিল না? ও আচ্ছা আচ্ছা। নির্দিষ্ট দূরত্বে রাখা আধানের মধ্যে একটি ধাতব পাত প্রবেশ করা হলে ক্রিয়াশীল তড়িৎ বলের কি পরিবর্তন হবে? তাহলে ধরো দুটো, এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, এর মধ্যে ধরে নাও ধাতু ঢুকিয়ে দিলে, Q1 এটা Q2, তাহলে কি হবে বলো? ধাতু ঢুকিয়ে দিলে ধাতু এদিকে তোমার এটা ধরে নাও Q1, এটা ধরে নাও বেশি, তাহলে এখানে নেগেটিভ আধান হবে প্রথমে, আর এদিকে পজিটিভ, ততটা পজিটিভ Q1 হবে। আর এটা ধরে নাও তাহলে এটা প্লাস Q1 হলো এখানে আধান, আর এখানে হলো মাইনাস Q1, আর এটার Q2 র জন্য হবে এখানে মাইনাস Q2, আর এদিকে হবে প্লাস Q2। তার মানে যদি Q1 গ্রেটার দেন Q2 হয়, যদি এটা বেশি হয়, ধাতু হলে এরকম আবেশ হবে, কিচ্ছু করার নেই। এবার যদি এটা তোমার হয়,
তোমার এইটা Q1 যদি বেশি হয় তাহলে আল্টিমেটলি এখানে নেগেটিভ হবে আর এখানে পজিটিভ হবে। এই হলো তফাৎ। তাহলে আকর্ষণ বল কি হবে? বেশি হবে না কম হবে? কোশ্চেনটা ভালো করে পড়। আচ্ছা, হারিয়ে গেল। করার হলে ক্রিয়াশীল তড়িৎ বল পরিবর্তন হবে, নির্ভর করছে কোনটা বেশি কোনটা কম, এবং তড়িৎ বল কমে যাবে। কারণ এখানে কে ইন্ট্রোডিউস হচ্ছে না, কে টেন্ডিং টু ইনফিনিটি তো ধাতুর ক্ষেত্রে। মানে একটা জায়গায় কে ঢুকে যাচ্ছে, এখানে ধর কে ইকুয়াল টু ওয়ান, এখানে কে ইকুয়াল টু ওয়ান, আর ধাতুর ক্ষেত্রে কে তো ইনফিনিটি। তাহলে কে ইনফিনিটি হলে যে পরিমাণে কে ইকুয়াল টু ইনফিনিটি হচ্ছে, সেখানে তোমার ফর্মুলায় কুলম্ব ফোর্সটা কমে যাচ্ছে। তার মানে বলের পরিমাণ কমে যাবে, তড়িৎ বলের পরিমাণ কমবে। ওকে, থাক তাহলে এই পর্যন্ত। নেক্সট ডেতে আমরা কালকে যদি বসি, কালকে তড়িৎ ক্ষমতাটা করে নেবো। হুম। তারপরে তোমাদের শনি রবিবারে আমি কিন্তু তোমাদের যে জিনিসগুলো আমি তৈরি করছি ওগুলো একদম আগে দিয়ে দেবো। তোমাদের ওই কি বলে ওটাকে, একটা হচ্ছে তোমার জেনার ডায়োড, আর একটা হচ্ছে ট্রায়োড, ট্রায়োড তো নয়, ট্রানজিস্টার, যেটুকু দরকার, যেটুকু দরকার। আর তোমার হচ্ছে সঞ্চার ব্যবস্থা। আর কারুর যার যার যে চ্যাপ্টারে ব্যথা আছে, চাপ আছে, আমাকে মেসেজে জানিও। শুধুমাত্র সে ক্লাস করবে। হুম। যেকোনো একটা চ্যাপ্টারে মনে হচ্ছে একটু চাপ চাপ লাগছে, একটু একবার বলে দিলে হয় কোনটা কোনটা দেখবো। যে কোনো চ্যাপ্টার আমি তো নিজের মতন করে ধর সব তো টুক 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 করে করাতে করাতে যাচ্ছি, হয়তো সব শেষ হবে না। হুম। যতটা করা যায় আমি চেষ্টা করবো প্রতিটা চ্যাপ্টার টুক 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 করে বলে দিতে, যতটা করা যায়। হ্যাঁ। এটা তো কারেন্ট ইলেকট্রিসিটি হয়ে গেল তো প্রায়। এবার ধর এরপর ম্যাগনেট ক্ষমতা হয়ে গেলে ঢুকে যাবে ওর মধ্যে, ম্যাগনেটটা ঢুকে যাবে। ম্যাগনেটটা তো অনেক হাজার হাজার বার করেছি, প্রচুর প্রবলেম করেছি। ম্যাগনেটটা মোটামুটি হয়ে যাওয়ার কথা। মডার্ন ফিজিক্সে একটু টুকটুক করে কি কি জিনিস, মডার্ন ফিজিক্সে পরীক্ষা আছে কিন্তু রবিবার, ঠিক আছে? সামনে রবিবার এক্সাম অন মডার্ন ফিজিক্স, ফুল মডার্ন ফিজিক্স। এটা প্লিজ দিতে আসিও। ফুল, ইনক্লুডিং সেমিকন্ডাক্টর, ডায়োড, ঠিক আছে? সেমিকন্ডাক্টরে শুধু ডায়োডটা আছে। হ্যাঁ, শুধু ডায়োড থাকবে, ট্রানজিস্টর বাদ থাকবে, ঠিক আছে? আর সঞ্চার ব্যবস্থাটা বাদ থাকবে। ওকে, যেটুকু পড়ানো হয়েছে এইটুকু করলেই তোমাদের হয়ে যাবে। সঞ্চার ব্যবস্থা থেকে 1 নাম্বার পড়বে, 2 নাম্বার পড়বে, যদি নাও পারিস তোদের কিছু এমন যায় আসে না। কিন্তু কিন্তু বাদ বাকি, হ্যাঁ বাদ বাকি রেঞ্জের ওটা আছে। বাদ বাকি তোমার কাছে এত নাম্বার আছে, তুমি পড়ে যাও না। হ্যাঁ, তোমাকে তো ফুল মার্কস পেতে হবে না। ফুল মার্কস যাদের পাবে, যাদের পাওয়া দরকার, তারা অটোমেটিক্যালি সব কমপ্লিট করে ফেলেছে। তারা অলরেডি কমপ্লিট করে রয়েছে। তাদের এই এই যে আমি রিভিশন করাচ্ছি, এই রিভিশন তারা যদি করে তাহলে তাদের টাইম নষ্ট হবে। তাই জন্য তাদেরকে প্রত্যেককে আমি বাদ দিয়ে দিয়েছি, বলেছি আসিও না। তাই তোমাদের যাদের মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মার্কস পাওয়া দরকার, 90 এর উপরে, 95 এর কম, বা 85-র উপরে 95 এর কম, তাদের জন্য এই খুচখাচ টুকটাক টুকফাক এগুলো কাজে লাগবে। ঠিক আছে, চলো, বাই। আমাকে